তোমার জন্য সারপ্রাইজ আছে। মাসা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো। কি সারপ্রাইজ? আবির কণ্ঠস্বর উঁচু করে ডাকলো। এই যে ম্যাম, আসুন। মেঘ গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসতেই মেঘকে দেখে মাসা দুহাতে নিচের দুগালে হাত রাখলো। মেঘকে আপদমস্তক দেখে দরজার বাহিরে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘও মাসে আপুকে দেখে অবাক হয়ে গেছে। মাসা বিয়ের পর আজই আপুকে দেখছে। আবির অবশ্য আগেও এসেছে। বাসাও আবিরে ঠিক করে দিয়েছেন। মেঘ জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? ও বের হচ্ছে, চলে আসবে এখনই। তোমরা ভিতরে এসে বসো। মেঘ ঘুরে ফিরে বাসাটা দেখছে। আবির ঠান্ডা কণ্ঠে মাইশাকে বলল, আমি কিন্তু তোমার কথা রেখেছি, শাড়ি পরিয়ে তোমার সামনে এনেছি। মাইশা আবিকে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা না। আমি তাকে তোর বউ হিসাবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে। আহারে। আবির ঠোঁট ফুলিয়ে অভিযোগের স্বরে বলল। তুমি একমাত্র বুঝছো। মেঘের দিকে তাকিয়ে বলল। আর কেউ তো বুঝেই না। মাইশা হাসতে হাসতে বলল, দাঁড়া, বলে দিচ্ছি। এই না আপু, প্লিজ বলো না। ততক্ষণে মেঘ এসে সোফায় বসতে বসতে বলল। কি হয়েছে আপু? মাইশা মুখে হাসি রেখেই বলল, ম্যাক, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, মার্শাল্লাহ। সাবধানে থেকো, তোমাকে দেখে কারো হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। একটু পর মাইশাপুর হাজবেন্ড বাসায় আসছেন। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে আবির মেঘকে নিয়ে বের হবে। মাইশা মেন গেট পর্যন্ত এগিয়ে এসে উচ্চস্বরে বলল, আবির, মেঘের শাড়ি কুচিগুলো ঠিক করে দে। মেঘ আর আবির দুজনে অবাক চোখে মাইশার দিকে তাকালো। মাইশা স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলল, কি হলো, ঠিক করে দে। মাইশার কথা মতো আবির হাঁটু গেয়ে বসে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। হাত পা কাঁপছে মেঘের। আবির তাড়াতেই মাইশা আবিকে ডাকলো। আবির কাছে যেতেই মাইশা হেসে বলল, শুধু ভালোবাসলে হবে না ভাই, যত্নশীল হতে হবে। আবির মুচকি হেসে বলল, এটা করতে দাও। যত্ন কি, কাকে বলে, কত প্রকার, বিস্তারিত দেখতে পারবা। আসছি। আবির মেঘকে নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তানভীর, মিম আর আদিকে নিয়ে ঘুরতে ঘুরতে বন্যাদের বাসার দিকে আসছে। আবিরের চোখে প্রেমানুভূতি দেখে তানভীরেরও খুব ইচ্ছে করছিল বন্যাকে দেখতে, কিন্তু হঠাৎ বন্যাকে কল দেওয়াটা নিজের কাছেই খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবে তা ভেবেই কল করার সাহস পায় না। তানভীর ধীর গতিতে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। আখিজোড়া অনবরত তাকে খুঁজছে। মিম শুধালো, ভাইয়া, আমরা ওদিকে কেন আসছি? আমাদের বাসা তো এদিকে। ঘুরতে আসছি, চুপচাপ বসে থাক। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ চোখ পড়ল হলুদ সালোয়ার কামিজ পরে একজনের দিকে। মাথায় সাদা ওড়না, ঠোঁটে হালকা লিপস্টিক, আপন মনে ঝালমুড়ি খাচ্ছে। শিওর হওয়ার জন্য একটু এগিয়ে গেল। গাড়ি থামালো বোনের কাছাকাছি এসে। গাড়ির হর্নের শব্দে বোনা ঘাড় ঘুরিয়ে তাকাতেই তানভীরের হৃদয়ে ছুরির নাই কিছু ঢুকার মতো অনুভূতি হলো। বন্যা দু চোখে গাঢ় করে কাজল দেওয়া, বাসন্তী রঙের জামা আর সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে বন্যাকে। তানভীরের দৃষ্টি সরছে না। ভেতর থেকে মিম বন্যাকে দেখে বলে উঠল, ভাই দেখো বন্যা আপু। এতে তানভীরের হুঁশ ফিরে। মিমার আদি যে তানভীরের সাথে ছিল এটা তানভীরের মনেই ছিল না। তানভীর শান্ত স্বরে বলল, তোরা বস, আমি আসছি। তানভীর বের হয়ে একটু সামনে এগিয়ে গেল। বন্যা মৃদু হেসে প্রশ্ন করল, আপনি এখানে? এমনিতেই আসলাম না। বন্যা নিজের হাতের ঝালমুড়ির দিকে তাকিয়ে আবারও তানভীরকে দেখে আস্তে করে বলল, ঝালমুড়ি খাবেন? খাও তুমি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা কাটিয়ে তানভীর শুধালো, বাসা থেকে এত দূর ঝালমুড়ি খেতে আসছো? বন্যা এবার একটু শব্দ করে হাসলো। এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, ঘুরতে বের হয়েছিলাম। আপু ওর ভাই একটু সামনে গেছে, তাই আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। বন্যা ঘাড় ঘোরাতেই ঠোঁটজোড়া আরো প্রশস্ত হলো। স্বাভাবিক কণ্ঠে বলল, ওই তো আপুরও চলে আসছে। ওনারা আসতেই বন্যা বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও তানভীর আগে একবার বন্যাদের বাসায় গিয়েছিল,
কিন্তু তখন বড়পুর সঙ্গে দেখা হয়নি। তানভীর কিছুটা থতমত খেয়েছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তানভীর সহজ স্বরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি মেঘের বড় ভাই। চিনতে পারছি, আপনার কথা অনেক শুনছি। আপনি নাকি খুব রাগী? তানভীরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। বন্যার আপু পুনরায় প্রশ্ন করলেন, তা আমাদের এদিকে কি মনে করে, ঘুরতে নাকি এমনিতেই? তানভীর ঢুকিলে শান্ত কণ্ঠে বলল, ভাই বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ভাবলাম এদিকেও ঘুরে যাই। বন্যা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল। মেঘ আসছে? তানভীর মৃদু হেসে বলল, না, বোনও আসেনি। মিম আর আদি গাড়িতে আসে। বন্যা তটস্থ হয়ে পড়ল। আগে বললেন না কেন? আপু তোমরা কথা বলো, আমি দেখা করে আসি। বন্যার বড় বোন হাসি মুখে বলল, ভাই বোনদের নিয়ে আসছেন, রাস্তায় কত ঘুরবেন, বাসায় চলুন। না আপু, অন্য কোনো দিন আসবো। বন্যা মিম আর আদির সঙ্গে গল্প করছে, ঝালমুড়ি কিনে দিয়েছে। তাদের থেকে বিদায় নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার গলি পর্যন্ত এসেই গাড়ি থামালো। ততক্ষণে আবির মেঘকে নিয়ে চলে এসেছে। তানভীর গলিতে ওদের নামিয়ে দিয়েছে। 3 ভাই বোন গল্প করতে করতে যাচ্ছে। আবির ভাই মেঘকে মাথার মুঠো কিনে দিয়েছে। সেটা দেখে মিম মেঘের কাছে আবদার করেছে তাকেও যেন এনে দেয়। তারপর বন্যার সঙ্গে দেখা হয়েছে, সেই কথাও বলেছে। বাসে ফিরে কিছুক্ষণ পরই তানভীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথমবারই কল রিসিভ হলো। তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কি করতেছো? তেমন কিছু না, কেন? হাট কাটছো কিভাবে? বন্যা আতকে উঠে নিজের হাতের দিকে তাকায়। তানভীর সন্ধ্যার দিকে হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসায় হাতের কথাটা জিজ্ঞেস করতে পারেনি। বন্যা জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দাল লেগে কেটে গেছিল। তানভীর রাগী স্বরে বলল, দাগ লেগে হাত কিভাবে কাটে? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে? বন্যা মৃদু হেসে বলল, বেশি কাটিনি। তা তো ব্যান্ডেজ দেখে বুঝেছি। ওষুধ খেয়েও ঠিক মতো। রাখছি। এদিকে মেঘ ঘন্টাখানেক পর আবির জন্য এক মগ কফি নিয়ে আস্তে আস্তে আবির রুমে ঢুকেছে। আবির চোখ বন্ধ করে বিছানায় হেলান দিয়ে বসে আছে। মেঘ খুব শব্দপূর্ণে কাপটা টেবিলের উপর রাখলো। কয়েক সেকেন্ড আবিরকে দেখলো, বলতে চাইল কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে কথা বের হচ্ছে না। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে আবির সুস্থির কণ্ঠে ডাকলো, মেঘ। অমনি মেঘের পদযুগল স্তব্ধ হয়ে গেছে। পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না, মুখ ফুটে কিছু বলতেও পারছে না। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, মাথায় খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপে দিবি প্লিজ। আবিরের কণ্ঠে অনেক ভার, কতগুলো অনেক কষ্টে বলেছে। মেঘ ঢোক গিলে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছিলাম। এই ব্যথা কফিতে কমবার নয়। মেঘ এগিয়ে এসে আবিরের মাথার পেছনে দাঁড়িয়ে আলতোভাবে চুলে স্পর্শ করে। আবির চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্য তাকেও দেখছে না। আবিরের মাথায় হাত বুলাতে বুলাতে মেঘ ডাকলো, আবির ভাই, হুম। আপনার কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল ফুপির সাথে বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায় পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছে। মেঘ খানিক ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতে জড়াতে চাই না, তোর কিছু করতে হবে না। কেন? ফুপ্পি কি আপনার একার নাকি? ফুপ্পিকে বাসায় ফেরানোর দায়িত্বটা একা আপনার না, এই দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি? বল। মেঘ আবিরের কানে কাছে বিড়বিড় করে সব প্ল্যান জানালো। তা শুনে আবির তপ্ত স্বরে বলল, আমি বললাম তো, তোকে আমি এই ঘটনায় জড়াতে চাই না। কেন বুঝতে চাইছিস না? কিছু হবে না আমার। আপনিই তো বলেন আমি এইবার রাজকন্যা। রাজকন্যার কথা কে অমান্য করবে শুনি? আবির মলিন হাসলো, পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোকে কিছু বলতে হবে না। আমি বড় আব্বু আর আব্বুকে রাজি করাতে পারবো, আপনি এত ভয় পাবেন না। রাজকন্যার উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আচরও আমি সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছু হবে না জনাব, আমি রাজি। আমি এক্ষুনি রাজি করিয়ে আসছি।
এই শোন, পরে শুনবো। রাজকন্যা এখন গুরু দায়িত্ব পালন করতে যাচ্ছে। আবির আবারও মেঘকে ডাকে। তৎক্ষণাৎ মেঘ রুম থেকে বেরিয়ে পড়েছে। মাথা ব্যথা, ভয়, মেঘের চিন্তায় আবিরের মনটা খুঁতখুত করছে, অস্থির লাগছে। আবি যে নিজের সর্বশক্তিতে মেঘকে সর্বক্ষণ আগলে রাখে, তাকে অষ্টাদশী জানে। মেঘকে অতি সামান্য কারণেও কেউ ধমক দিলে আবিরের পায়ে রক্ত মাথায় উঠে যায়। এ অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মেঘকে আগে থেকে সাবধানে রাখে। মেঘের সার শব্দ নেই। আবির বুঝতে পারে মেঘকে থামানো সম্ভব না। গত দুরাত নিঘুম কাটিয়েছে। প্রচণ্ড মাথা ব্যথা সত্ত্বেও আবির উঠে বেলকনিতে আসলো। ততক্ষণে মেঘ নিচে চলে গেছে। সোফায় বসে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান কিছু কাগজপত্র দেখছিলেন। আবির উপর থেকে স্থির দৃষ্টিতে বাবা, চাচা আর মেঘকে দেখছে। ভেতরটা ভয় কাঁপছে। আবির ছোট থাকাকালীন আলী আহমেদ খান কয়েকবার আবিরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তারপর থেকে আজ অবধি পরিবার নিয়ে কোথাও যান না তিনি। মেঘ মিমরা কোথাও ঘুরতে যেতে চাইলে ইকবাল খান নিয়ে যান। কখনো বাড়ির 3 বউ একসঙ্গে শপিংয়ে যান, কখনো 3 ভাই একসঙ্গে অফিসে বা অন্য কোথাও যান, আবার কখনো খানবাড়ির 3 রাজপুত্র 2 রাজকন্যা একসাথে ঘুরতে যায়। কিন্তু সকলে একসঙ্গে আজ পর্যন্ত কোথাও যায়নি। ফুপির জন্য মেঘ আজ রিস্ক নিয়ে আব্বু বড় আব্বুকে রাজি করাতে নিচে আসছে। কিভাবে কি বলবে বুঝতে না পেরে রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে মালিয়া খান চা করতেছিলেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আম্মু দাও, আজ চা আমি করব। তুই পারবি না মা, হাত পুড়াইয়া ফেলবি। মোটেই না। তোমরা সবাই আমাকে এত ছোট মনে করো কেন? আমি কত বড় হয়ে গেছি দেখছো না? তুই বড় হয়ে গিয়েছিস। অবশ্যই হইছি। আগামী মাসে 19 বছরে পা দিতে যাচ্ছি। মাশাআল্লাহ, বিয়ের বয়স তো হয়েই গেছে, জামাই দেখতে হবে তাহলে। মেঘ লজ্জায় বড় মোর আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। মনে মনে বলল, জামাই ঠিক। এখন তোমার ছেলের হাতে সব। তোমার ছেলে যত তাড়াতাড়ি রাজি হবে তত তাড়াতাড়ি আমি তোমার ছেলের বউ হব। আহা কি শান্তি। মালিয়া খান ধীর হস্তে মেঘের মুখ থেকে আঁচল সরি খানিক হেসে বললেন, বিয়ের নাম শুনে এত লজ্জা? মেঘ লাজুক হাসলো। মেঘের এই লজ্জার কারণ যে অনেক কিছু, এটা মালিয়া খানকে বুঝতে দিল না। কিছুটা স্বাভাবিক হয়ে 2 কাপ চা নিয়ে চলে গেল। মেঘের হাতে 4 কাপ দেখে 2 ভাই নড়চড়ে বসলেন। মোজাম্মেল খান 4 কাপ হাতে নিতে নিতেই শান্ত স্বরে শুধালেন, আম্মু তুমি চা আনতে গেলে কেন? এমনিতেই। আলী আহমেদ খান প্রখর নেত্রে মেঘকে দেখে বললেন, মুখ দেখে মনে হচ্ছে বড় সড়ো আবদার আছে, কি লাগবে বলো মা। মেঘ হাসি মুখে উত্তর দিল, কিছু লাগবে না বড় আব্বু। মোজাম্মেল খান পুনরায় জিজ্ঞেস করলেন, তোমরা নাকি আজ ঘুরতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেনে। ঘোরাঘুরি করে মন ভালো হয়েছে? মেঘ চোখ বন্ধ করে ঢুকিল, মনে সাহস চুকিয়ে বলল, ভালো লাগেনি, বরং মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে। কেন? ভয়ে মেঘের বুক কাঁপছে। আব্বু বা বড় আব্বু ধমক না দিয়ে বসেন। দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ বলে উঠল, সবাই সবার আব্বু আম্মু সহ পুরো পরিবার নিয়ে ঘুরতে আসছিল। তারা কত আনন্দ করছিল, তাদের দেখতেও ভালো লাগছিল। আমার বোধ শক্তি হওয়ার পর থেকে আমি কোনোদিন দেখিনি আমাদের বাসায় সবাই একসঙ্গে কোথাও ঘুরতে গিয়েছে। আমি চাই আগামীকাল আমাদের বাসার সবাই একসঙ্গে ঘুরতে যাব। এটা আমার অভিযোগ, সেই সঙ্গে আবদারও। আলী আহমেদ খান ধীর কণ্ঠে বললেন, তোমার আম্মু, বড় আম্মু, কাকিয়াকে নিয়ে যেও, আর আমি ইকবালকে বলবো না, সেও তোমাদের সঙ্গে যাবে। মেঘ অভিমানী কণ্ঠে জানালো, আমি বলেছি সবাই মানে খান বাড়ির প্রত্যেকে, সেখানে আপনারা দুজনও পড়েন। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাদের কাজ আছে, বাকিদের নিয়ে যেও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। আমি খোঁজ নিয়েছি, অফিস ছুটি। প্লিজ আব্বু, প্লিজ বড় আব্বু, চলুন না। না মামনি, তোমরা ঘুরে এসো, টাকা দিয়ে দিবনে, খাওয়া দাওয়া করে কেনাকাটা করে আইসো। মেঘ এবার কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল, থাক, টাকা লাগবে না, আপনাদেরও কোথাও যেতে হবে না। আমি কত আশা নিয়ে আসছিলাম সবাই একসঙ্গে ঘুরতে যাব, কত ভালো লাগবে। সত্যি বলতে আপনারা আমায় ভালোই বাসেন না, শুধু মুখেই বলেন।
এভাবে বলছো কেন মা? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুও সাথে যাবে, তবুও মন খারাপ করো না। মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে বলল। বললাম তো কাউকে যেতে হবে না, আপনারা আপনাদের ব্যবসা কাজ নিয়েই ব্যস্ত থাকুন, আমাদের ভালোবাসার প্রয়োজন নেই। এরপর থেকে আমাকেও লক্ষ্মী মেয়ে বলে সম্বোধন করবেন না। আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত, আপনারা আপনাদের কাজ করুন। মেঘ চলে যেতে নিলে আলী আহমেদ খান ডাকলেন। শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘ নিজের জেদ থেকে নড়বেই না। এক পর্যায়ে মেঘ বলে বসল, আগামীকাল ঘুরতে না গেলে বাড়ির কারোর সঙ্গে কথা বলবে না মেঘ। আলী আহমেদ খান বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। ছোট থেকেই বোনকে অনেক আদরে বড় করেছিলেন আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান। বোনের কোনো আবদার অপূর্ণ রাখেননি। খরচের টাকা বাঁচিয়ে বোনের জন্য গিফট নিয়ে আসতেন। প্রতি সপ্তাহে 4 ভাই বোন মিলে ঘুরতে যেতেন। ইকবাল খান সবার ছোট থাকা সত্ত্বেও আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের বোনের প্রতি ভালোবাসা বেশি ছিল। কিন্তু বোন এমন কাণ্ড ঘটানোর ফলে ভাই বোনের শারীরিক মানসিক দুভাইয়ের বিচ্ছেদ ঘটেছে। পরিবারকে সময় দেওয়া, বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছেন। 2-1 গেলেও মাথায় শুধু বোনের স্মৃতি ঘুরত। তার জন্য পরিবারের দায়িত্ব ছেড়ে ব্যবসার হাল শক্ত করে ধরেছেন। বড় ভাইদের দেখা দেখি মোজাম্মেল খানও ধীরে ধীরে একই পথের পথিক হয়ে গেছেন। সেই সঙ্গে পরিবারের পুরো দায়িত্ব পড়েছে ইকবাল খানের উপর। বাসার বাজার থেকে শুরু করে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া, ডাক্তার দেখানো, ঘুরতে নিয়ে যাওয়া সম্পূর্ণ দায়িত্বই ইকবাল খানের। অনেক ভেবেচিন্তে অবশেষে আলী আহমেদ খান জানালেন তিনিও আগামীকাল যাবেন। এবার মেঘের খুশি দেখে কে। মেঘ ছুটে গিয়ে আম্মু বড়াম্মুকে ডেকে নিয়ে আসছে। আকলিমা খান মিম আদিকে পড়াচ্ছিলেন, তাদেরকেও ডেকে নিয়ে আসছে। এর মধ্যে আবির নিচে নামছে। মেঘ আবিরের দিকে তাকি টানা 2বার ভুর নাচালো। আবিরও নিঃশব্দে হাসলো, চোখের ইশারাতে মেঘের প্রশংসা করলো। আবির নামতেই মোজাম্মেল খান জিজ্ঞেস করলেন, আগামীকাল কি তুমি ফ্রি আছো? কিছু কাজ আছে। কেন চাচ্ছু? মেঘ একদম পাগল করে ফেলেছে। আগামীকাল নাকি ভালোবাসা দিবস, সেই উপলক্ষে বাসার সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তুমি কি সময় দিতে পারবে? আবির উদাসীন কণ্ঠে বলল, সবাই গেলে আমার তো সময় দিতেই হবে, কাজ না হয় পরেই করলাম। আবিরের ভাবের কথা শুনে মেঘ কপাল কুঁচকে আবিরের দিকে তাকিয়ে আছে। দিনরাত এক করে ফুপ্পিকে নিয়ে ভাবা মানুষটা ফুপ্পির সাথে সবার দেখা করানোর চিন্তায় আত্মরা হয়ে যাচ্ছিল। অথচ আব্বুর সামনে এসে কি সুন্দর করে বলছেন ওনার নাকি কাজ আছে। কেমন কাজটা ওনার? এর মধ্যে ইকবাল খান বাসে আসছেন, তানভীরকেও জানানো হয়েছে। কোথাও যাওয়া হবে, কখন যাবে সব সিদ্ধান্ত শেষে যে যার মতো চলে গেছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান আবারও কাগজপত্র দেখছেন। ইকবাল খান, আকলিমা খান, মিম আদি সকলে রুমে চলে গেছেন। আবির খেতে বসেছে। আবিরকে দেখে মিমও আবিরের বিপরীতে গিয়ে বসলো। ডাইনিং টেবিলে আর কেউ নেই। হালিমা খান খাবার রেডি করছেন। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার আগামীকাল কি এমন কাজ শুনি? কোনো কাজ নেই। কেন? একটু আগে যে বললেন ব্যস্ত কাজ আছে। আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত করে বলল, কখনো কখনো পরিস্থিতি বুঝে মুখে মুখে হলেও ব্যস্ততা দেখাতে হয়। সবাই এক্সাইটেড হয়ে গেলে সমস্যা আছে। মেঘ মাথা চুলকে বলল, আপনি কি ভাবেন আর কি করেন আপনিই জানেন। আবিরের প্রশস্ত ওষ্ঠ আরো বেশি প্রশস্ত হলো। আবির তপ্ত স্বরে বলল, থ্যাংক ইউ মাই ডিয়ার স্প্যারো। আজ সকাল থেকে বাড়িতে হইচই। মিম, মেঘ আদি 3জনই খুব এক্সাইটেড। গতকাল হুট করে আবির শাড়ি নিয়ে আসছিল, তাই সাজার তেমন সময় পায়নি। আজ মেঘ সকাল সকাল চুলে শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে। ভেজা চুল ছেড়ে সারা বাড়ি ঘুরেছে। সবাই রেডি হয়ে যাচ্ছে। কি ড্রেস পরবে মেঘ এখনো সিদ্ধান্ত নিতেই পারছে না। ভালোবাসা দিবসে আবিরের সঙ্গে মিলে জামা পরবে, এটা আগে থেকে ভেবে রেখেছিল। কিন্তু 7 দিন যাবৎ আবিরের কোনো হদিস নেই। সে সকালে বেরিয়েছে, এখনো আসছে না। সবার বলা বলিতে মেঘ রেডি হতে চলে গেল। মেঘ লাল রঙের একটা গাউন পরেছে,
চুলগুলো বেনি করে সামনের দিকে রেখেছে। এক হাতে ঘড়ি, আরেক হাতে আবিরের দেওয়া কাচের চুড়ি থেকে এক সেট লাল রঙের চুড়ি পরেছে। আজ কানে বড় দুল দিয়েছে, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে আইলাইনারের সাথে হালকা করে দেওয়া কাজল। আগে থেকে গাঢ় করে কাজল দিত, কিন্তু আবিরের ভয় এখন কাজল দেওয়া ছেড়ে দিয়েছে। হঠাৎ হঠাৎ হালকা করে একটু দেয়। মেঘ রেডি হয়ে সোফায় বসে ফোন চাপতেছিল। এর মধ্যে আবির বাসে আসছে। আর চোখে মেঘকে খানিক দেখেই দ্রুত রুমে চলে গেল। 20 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নেমেছে। আজকেও পাঞ্জাবি পরেছে। আজকে পাঞ্জাবিটা বেশ কয়েকটা রঙের কম্বিনেশনে তৈরি, তবে সেটাতে লাল একটু বেশি ভাসছে। মেঘের ইচ্ছে পূর্ণ হয়েছে দেখেই মেঘ মাথা নিচু করে মুচকি হাসলো। আবির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, পেছন পেছন মেঘও ছুটল। মেঘকে ছুটতে দেখে আবির থমকে দাঁড়ালো। মেঘ কাছে আসতেই শান্ত স্বরে বলল, ওখানে একদম শান্ত থাকবি। ফুপিকে তুই চিনিস না, আর আজকের জন্য জান্নাত আপুকেও চিনিস না। ওদের দেখে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরতে যাবি না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি সকাল থেকে কোথায় ছিলেন? ফুপি দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছিল। আইরিন কল দিয়ে কান্নাকাটি করতেছিল, তাই বাসায় গেছিলাম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমার ফুপির জন্য খুব টেনশন হচ্ছে। আর আমার আব্বুর জন্য বেশি টেনশন হচ্ছে। আচ্ছা যাই হোক, তুই মুড অফ করে থাকিস না। বাসার সকলের সঙ্গে ঘোরার ইচ্ছে পূরণ হচ্ছে, সেটাতেই ফোকাস কর। মেঘ কথা না বাড়িয়ে সোজা গাড়িতে বসলো। একটু পরে মিম আদেসহ সকলেই চলে আসছে। বাসার আশেপাশে সুন্দর নিরিবিলি জায়গা ঘুরে হালকা নাস্তা করে পরিশেষে রমনা পার্কে আসলো। আবির আর তানভীর এমন ভাব নিচ্ছে যে বাবা চাচার কথা ছাড়া তারা কোনো দিকে যায় না। রমনা পার্কে যাবে কিনা সেই অনুমতিও বাবা থেকে নিয়েছে আবির। শান্ত পরিবেশে হাঁটছে সকলে। মেঘের কথা মাথায় রেখে আলী আহমেদ খান নিজেই মেঘেদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, এটা সেটা গল্প বলছেন। সামনের দিকে 3 ভাই মিম, আদি, মেঘ, তারপর 3 বউ, অবশেষে আবির আর তানভীর। ফুপ্পির কথা জানতেই মেঘ ইচ্ছে করে সামনে থেকে পিছনে আসছে, কিন্তু পরিস্থিতি বেশ ঠান্ডা। আবির তানভীর কোনো কথা বলছে না। আবির ফোনে কাকে যেন মেসেজ পাঠাচ্ছে। তানভীর আবির কারো কাছে পাত্তা না পেয়ে মেঘ চলে যেতে নিলেই আবির আচমকা মেঘের হাতে কবজিতে শক্ত করে ধরে। মেঘ পেছন ফিরতেই আবির চোখে ইশারা করলো সামনে না আগানোর জন্য। সামনে সবার হাঁটায় হঠাৎই থেমে গেছে। মেঘ এবার ঘাড় ফিরিয়ে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীর কিছুই দেখেনি, ভাব করে মেঘকে ক্রস করে সামনে গিয়ে মেঘকে আড়াল করে দাঁড়িয়েছে। আবির মেঘের হাত ধরে হাঁটছে। এই দৃশ্য যেন কারোর নজরে না পড়ে, তার জন্য আড়াল করে দাঁড়িয়েছে। মালিয়া খান জান্নাতকে দেখে এগিয়ে গেছেন, বাকিরা সেখানেই দাঁড়িয়ে আছে। মালিয়া খান উত্তেজিত কণ্ঠে বললেন, আরে জান্নাত, কেমন আছো? জান্নাত একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আপনারা সবাই বুঝি ঘুরতে আসছেন? আলহামদুলিল্লাহ ভালো। মেঘের আবদার আজকে স্পেশাল দিনে সবাইকে নিয়ে ঘুরবে, তার জন্য আসলাম। জান্নাত এবার আলী আহমেদ খানকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, তা জান্নাত, তুমি কি একা আসছো? জান্নাত হাসি মুখে বলল, না। বলে ঘাড় ফিরে তাকে গাছের নিচে বসা মহিলার দিকে তাকালো। মালিয়া খান কিছুটা পিছিয়ে আলী আহমেদ খানের কাছাকাছি এসে আস্তে করে বলেন, উনি মনে হয় জান্নাতের আম্মু। আপনাকে যে বলেছিলাম কিছু তো বললেন না। আজকে তাহলে আমাদের বাসায় দাওয়াত দিব নে, আপনি কি বলেন? ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছে, দিও দাওয়াত, আমার কোনো সমস্যা নেই। মালিয়া খানের মুখে উজ্জ্বলতা ঝলমল করছে। উত্তেজিত কণ্ঠে জান্নাতকে প্রশ্ন করলেন, উনি তোমার আম্মু না? ডাকো, একটু কথা বলি। জান্নাত ঘাড় ঘুরিয়ে ডাকলো, আম্মু এদিকে আসো। ঠোঁটে হাসি রেখে জান্নাত মালিয়া খানকে বলল, উনি আমার শাশুড়ি আম্মু। সহসা স্তব্ধ হয়ে গেছে সবকিছু। মালিয়া খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাতের কথা শুনে আলী আহমেদ খানও কপাল কুঁচকালেন।
মালিয়া খান প্রায় আবিরের জন্য জান্নাতের কথা বলেন, কিন্তু আলী আহমেদ খান তেমন সাড়া দেননি বলে এতদিন কিছুই বলতে পারেনি। অথচ সেই মেয়ে বিবাহিত, ওনাদের সাথে সাথেও বাকিরাও অবাক চোখে তাকিয়ে আছে। মালিয়া খান এতটাই শক্ট যে কিছুই বলতে পারছেন না। এদিকে আবির মেঘের হাত ধরে রেখেছে যাতে মেঘ কোনোভাবেই সামনে না যায়। তানভীর মেঘের সামনে দাঁড়াতেই মেঘ জান্নাত আপুর কথা শুনলেও আপুকে দেখতে পারছে না। মেঘ ঘাড় কাত করে জান্নাতকে দেখার চেষ্টা করছে। আকলিমা খান খানিক ভেবে প্রশ্ন করলেন, তোমার বিয়ে কবে হয়েছে? অক্টোবরের 12 তারিখ আন্টি। মালিয়া খান এবার দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলেন। আজ 14 ফেব্রুয়ারি, মানে 4 মাসের উপর হয়েছে জান্নাতের বিয়ে হয়েছে, অথচ উনি তাকে ছেলের বউ বানাতে উঠে পড়ে লেগেছিলেন। আমাদের বলে না তো। আসলে আন্টি হুট করে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল, আর ওই রকম প্রোগ্রামও করা হয়নি, তার জন্য আর বলা হয়নি। তা তোমার হাজবেন্ড কি করে? জবের জন্য আপাতত দেশের বাইরে আছেন। দোয়া করবেন আমাদের জন্য। ফি আমানিল্লাহ, স্বামীর সংসার নিয়ে সুখে থাকো। মালিয়া খানের চোখ মুখে ফ্যাকাশে হয়ে গেছে। জান্নাতকে দেখে যতটা উত্তেজিত ছিল এখন ঠিক ততটাই নিরুদ্বেগ। কোমল দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত পুনরায় একটু উঁচু স্বরে ডাকলো, কি হলো আম্মু, আসো। এবার মহিলা উঠলেন, মাথায় ওড়না দেওয়া, মাথা নিচু করে এগিয়ে এসে ভরাট শীতল কণ্ঠে বলেন, আসসালামু আলাইকুম। আস্তে করে সকলেই সালামের উত্তর দিয়ে তাকালেন সেই মহিলার দিকে। মহিলা মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো আলী আহমেদ খানের সাথে। পাশে তাকাতেই মোজাম্মেল খান। প্রকৃতি যেন থমকে গেছে, মুহূর্তেই নিস্তব্ধতায় ছেয়ে গেছে সবকিছু। মাহমুদা খানের দৃষ্টি একে একে সকলকে দেখছে। মালিয়া খান, ইকবাল খান, পেছনে হালিমা খান আর আকলিমা খানকেও এক পলক দেখে নিলেন। আবিরের হাতে থাকা মেঘের ছোট্ট হাতটা থরথর করে কাঁপছে। ভয়ে বুকের ভেতরের হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক, হাত পা ঠান্ডা হয়ে আসছে। 28 বছর পর মুখোমুখি হয়েছে ভাই বোন। কি হতে চলেছে ভেবে মেঘের শরীর ঘামতে শুরু করেছে। আবির 2 কদম এগিয়ে মেঘের পাশে দাঁড়ালো। মেঘের হাত ছাড়তেই মেঘ ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে আবির তৎক্ষণাৎ ডান হাত দিয়ে মেঘের কনুইয়ের উপর চেপে ধরল। মেঘ আর চোখে আবিরের দিকে তাকাতেই আবির মলিন হেসে প্রখর তপ্ত স্বরে বলল, এই রিল্যাক্স, কিচ্ছু হয়নি। মেঘ শীতল চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কপালের ঘাম বেয়ে বেয়ে নিচে পড়ছে। দুশ্চিন্তায় দুধের ন্যায় মুখ বিবর রক্তাভ হয়ে গেছে। মেঘ অল্পতেই ইমোশনাল হয়ে যায়। পরিস্থিতি সামলানোর আগে ভেঙে পড়ে। আবির পকেট থেকে রুমাল বের করে আলতোভাবে মেঘের কপাল, নাক, থুতনি মুছতে মুছতে বলল, এই পাগল, এত টেনশন কিসের তোর? আমি আছি তো নাকি? আবির মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বোঝাচ্ছে। মেঘও শান্ত মেয়ের মতো আবিরের কথা শুনছে। এদিকে মাহমুদা খানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সকলেই। 28 বছর পর কাউকে হুট করে দেখলে কখনোই চেনা সম্ভব না। বেশ কিছুক্ষণ পর ইকবাল খান শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলেন, আফা। মিম আদি একবার আব্বুর মুখের দিকে তাকাচ্ছে, আবার মহিলাকে দেখছে, আবার ঘাড় ফিরিয়ে বাকিদেরও দেখছে। হালিমা খান আর আকলিমা খান মাহমুদা খানকে বাস্তবে দেখেনি, 2-1 শুধু ছবি দেখেছিল, তাই তেমন চিনে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বলেন, তুই? মালিয়া খান এখনো নিশ্চুপ। জান্নাতের বিষয়টাতে এখনো স্বাভাবিক হতে পারছে না। তার উপর এত বছর পর ননদের সাথে দেখা, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার। এদিকে আলী আহমেদ খান পাথরে নাই দাঁড়িয়ে আছেন। মিমার আদি দুজনে বেশ কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে অবশেষে আব্বুকে প্রশ্ন করল, আব্বু উনি কে? ইকবাল খান উত্তর দিতে পারছে না। নিজের সন্তানের সামনে বোনকে কীভাবে পরিচয় দিবেন সেটাও বুঝতে পারছে না। ইকবাল খান অসহায়ের মতো তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। মিম একবার প্রশ্ন করে থেমে গেল, আদি বারবার প্রশ্ন করে যাচ্ছে, কেউ কোনো উত্তর দিচ্ছে না। দীর্ঘ সময়ে নীরবতা ভেঙে মাহমুদা খান নিজেই জিজ্ঞেস করলেন, কেমন আছেন ভাইজান? একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে আলী আহমেদ খানের বুকটা কেঁপে উঠল। ঢোক গিলে অনুস্ব স্বরে বলেন,
আলহামদুলিল্লাহ। স্নিগ্ধ শীতল পরিবেশ, পাখিদের কিচিমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। কেউ কোনো কথা বলছে না, আবার জায়গা থেকে নড়ছেও না। আদি কিছুক্ষণ থেমে থেমে আবার প্রশ্ন করেন। মাহমিদা খানের পরিচয় জানতে চাই, কিন্তু কেউ বলে না। জান্নাত সরাসরি এতক্ষণ উপস্থিত থাকলেও তার মনোযোগ ছিল ফোনে। আসিফ কল দেওয়ায় ফোন নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। কথা শেষ করে এগিয়ে আসতে আসতে স্বাভাবিক কণ্ঠে বলল,